হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা। তো বিভিন্ন রকম কথাবার্তা শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। পাকিস্তান ভারতকে ক্রুড অয়েল বিক্রি করবে, এদিকে ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ট্যারিফ চাপিয়েও অনেকগুলো জিনিসের ওপর থেকে ট্যারিফ তুলে নিচ্ছে, এক্সেপশন দিয়ে দিচ্ছে, এক্সেমশন ক্যাটাগরিতে ফেলে দিচ্ছে। ক্রমশ জিওপলিটিক্স জটিল হচ্ছে এবং মোটামুটি এটুকু বুঝে নেওয়া যায়, যারা আমার ছাত্রছাত্রী তাদেরকে বলছি, এ মাসে আগস্ট মাসে WBCS 2024-এর নোটিফিকেশন আসবেই এবং খুব সম্ভবত ডিসেম্বরে, না হলে জানুয়ারিতে WBCS পরীক্ষা হবে। ডিসেম্বরের মধ্যেও খুব সম্ভবতর মধ্যে 17ই ডিসেম্বর ডেটটাকে আপাতত মনে হচ্ছে ওই ডেটেই পরীক্ষা হবে। এবং এই যে চুক্তিগুলো হচ্ছে, বাণিজ্য চুক্তি, ট্যারিফ, বাণিজ্য চুক্তি যাই হোক না কেন, এখান থেকে এবারের WBCS প্রিলিতে কারেন্ট অ্যাফেয়ার সেগমেন্টে টোটাল 5 থেকে 7 নাম্বার আশা করে রাখতে পারো। পরীক্ষার দিন মিলিয়ে নিও, একদম 5 থেকে 7ই আসবে। ওকে, তো এবার আমরা শুরু করে দিই আমাদের এই আলোচনা, এই টপিক। এবং যেহেতু স্টুডেন্টরা ছাড়াও আরো অনেকে আপনারা দেখেন আমাদের এই চ্যানেলের ভিডিও, তো সকলকে স্বাগত। শুরু করছি। দেখুন, এক এক করে বোঝা যাক। প্রথমে আপনাকে বুঝতে হবে এই টোটাল ঘটনার পিছনে যে মানুষটা সব কলকাঠি নাড়ছে এবং পোস্টগুলো করছে সোশ্যাল মিডিয়ায়, তিনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার রাষ্ট্রপতি। ডোনাল্ড ট্রাম্পকে আগে আপনাকে বুঝতে হবে যে ডোনাল্ড ট্রাম্প তিনিও তো ভোটে জিতে রাষ্ট্রপতি হয়েছেন। তিনি আর রাষ্ট্রপতি থাকবেন না, কারণ দুবার হয়ে গেল। আমেরিকার কনস্টিটিউশন অনুযায়ী দুবারের বেশি থাকা যায় না, কিন্তু তার দলকে তো তাকে জেতাতে হবে পরের বার, বা তার সাপোর্টারদের তো খুশি রাখতে হবে। তো উনি যা ডিসিশনই নেবেন সেটা মূলত ওনার সাপোর্টার বেসের ভালোর জন্য। পৃথিবীর সমস্ত রাজনৈতিক দল এটাই করে, ভারতেরও সব রাজনৈতিক দল তাই করে। তো ডোনাল্ড ট্রাম্পের ভোটার কারা, তাহলে এটা আমাদের বুঝতে হবে। তাহলেই আমরা বুঝতে পারবো ওনার এই সিদ্ধান্তগুলো কেন হচ্ছে। আমেরিকার রাজনীতি সম্পর্কে যদি মোটামুটি পড়াশোনা আপনি করে থাকেন, তাহলে যেটুকু আপনি জানবেন যে আমেরিকার যে রুরাল অঞ্চল, অর্থাৎ আমেরিকার যে গ্রাম অঞ্চলগুলো রয়েছে, আমেরিকাতেও গ্রাম আছে, এরকম না আমেরিকায় সবাই শহরে থাকে। হ্যাঁ, ওদের গ্রামের ফ্যাসিলিটি অনেক বেটার ভারতের থেকে, নো ডাউট। আমেরিকার যে গ্রামীণ অঞ্চল এবং যারা অর্থোডক্স মানুষ, মানে যারা একটু গোঁড়া প্রকৃতির মানুষ, তারা ডোনাল্ড ট্রাম্পের সমর্থক। মূলত ডোনাল্ড ট্রাম্প ভোট পায় ওই সমস্ত অঞ্চল থেকে। উল্টো দিকে শহরাঞ্চলের মানুষ, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, এই সমস্ত জায়গার মানুষ কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে তেমন পছন্দ করেন না, তেমন ভোট দেন না। তার মানে ডোনাল্ড ট্রাম্পকে খুশি রাখতে হবে এই গ্রামীণ অঞ্চলের মানুষকে। গ্রামীণ অঞ্চলের মানুষের মূল পেশা কি? যারা চাকরি করেন বা এই ধরনের কাজকর্ম করেন টেকনোলজি রিলেটেড, তারা শহরে থাকেন, যেহেতু শহরেই অফিস কাছারি সবকিছু। গ্রামের মানুষ মূলত ফার্মিং করেন। এবং আমি আগের ভিডিওতেও বলেছি, আমেরিকার ফার্মিং আলাদাই, ভারতের সঙ্গে তুলনা করে লাভ নেই, ওরা টেকনোলজি নিয়েই করে। কিন্তু ফার্মিং এর মধ্যে মূলত কি কি আছে? এক হচ্ছে চাষবাস, দুই হচ্ছে ডেয়ারি প্রোডাক্ট, গরু, মোষ ওদের ওখানে মারাত্মক চলে। তো এই ওদের যে ফার্মিং যারা করে, ফার্মার আর মোটামুটি পশুপালক যারা আমাদের হিসেবে বলতে গেলে, তাদের ইনকাম কি করে বাড়বে? তারা যদি তাদের আমেরিকার সবজি এবং দুধ, মূলত দুধের প্রোডাক্ট বিক্রি করতে পারে ইন্ডিয়াতে। ইন্ডিয়া হচ্ছে সেই দেশ যেখানে 140 কোটির ওপর মানুষ রয়েছে, অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে কনজিউমার আছে, যারা কিনবে, যারা খাবে, জিনিসটাকে ডেলি গ্রহণ করবে। এবার ইন্ডিয়া এই আমেরিকার ডেয়ারি প্রোডাক্ট এবং কৃষিজ পণ্য ইন্ডিয়াতে আসুক, এই টোটাল ব্যাপারটাকে অপোজ করে যাচ্ছে। অর্থাৎ ইন্ডিয়া কিছুতেই নিজের মার্কেট আমেরিকার জন্য ওপেন করে দিচ্ছে না। তার কারণ আমরা পুরনো ভিডিওতে গতকাল আলোচনা করেছি যে জেনেটিক্যালি মডিফাইড শস্য এলে খুবই বিপদ, এবং দুধের মধ্যেও ওরা নন ভেজ অ্যাডিটিভস যে সমস্ত গরু মোষকে খাওয়ায় তার সেসব দিয়ে দেয়। এবং এটা ছাড়াও আর একটা প্রবলেম হচ্ছে, আমাদের এখানকার যারা চাষি আছেন, ফার্মিং করেন, তাদের জীবন জীবিকা কি হবে? এইবার
ডোনাল্ড ট্রাম্প যা করছেন খুব ভেবেচিন্তে করছেন। উনি এই মুহূর্তে খেলতে চাইছেন ইন্ডিয়ার পাবলিক সেন্টিমেন্টের সাথে। আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক খুব ভালো করে আমেরিকা ক্লিয়ারলি জানে যে কোন জিনিস ইন্ডিয়া পছন্দ করে না। ইন্ডিয়া মানে ইন্ডিয়ার সাধারণ মানুষ। আপনি যদি যে কোনো সাধারণ ইন্ডিয়ানকে বলেন যে ইন্ডিয়ার শত্রুকে, যে কেউ, ব্রাহ্মণ শূদ্র হিন্দু মুসলিম নারী পুরুষ যে কেউ, বাঙালি থেকে তামিল উড়িয়া থেকে পাঞ্জাবি, সবাই এক বাক্যে বলবে পাকিস্তান। তো ইন্ডিয়ার সেন্টিমেন্ট হচ্ছে পাকিস্তানের সঙ্গে, ধরুন খুব সত্যি কথা ভাবুন, পাকিস্তানের সঙ্গে অন্য XYZ কোনো দেশের একটা খেলা হচ্ছে, সেই দেশ জিতলে আমরা মজা পাই যে পাকিস্তান বেটা হারুক, রাইট? ওরা সেই রকম শত্রুতা তৈরি করে রেখেছে আমাদের সঙ্গে 1947 থেকে, না হলে আমাদের শত্রুতা করার কোনো কারণ নেই। তো ডোনাল্ড ট্রাম্প ভালো করে জানে যে পাকিস্তান সেন্টিমেন্টেই ইন্ডিয়ার পাবলিককে খেপিয়ে দেওয়া যাবে। সরকার আমেরিকার প্রোডাক্টকে ঢুকতে দিচ্ছে না ইন্ডিয়াতে, ইন্ডিয়ার সরকারকেও তো নিজের ইন্ডিয়ার ভোট ব্যাংককে খুশি রাখতে হবে। মানুষ যদি সরকারের এগেনস্টে চলে গিয়ে চাপ সৃষ্টি করে, সরকার যে কোনো রাজনৈতিক দল হোক, সে তো আগে চাইবে বাবা আমি পরের বার যাতে ভোটে জিতে আসতে পারি সেটা তো আগে দেখতে হবে, তাই না? যে কোনো রাজনৈতিক দল যে কোনো জায়গায়। তো পাবলিককে কোনোভাবে সরকারের এগেনস্টে যদি খেপিয়ে দেওয়া যেতে পারে, সরকার ডিসিশন চেঞ্জ করে নেবে, কারণ সরকারকে তো ভোটে জিততে হবে। এবার ডোনাল্ড ট্রাম্প কি করলেন? ডোনাল্ড ট্রাম্প পোস্ট করলেন যে পাকিস্তানের সঙ্গে আমাদের ট্রেড ডিল হচ্ছে। ভালো কথা, কোনো অসুবিধা নেই, হতেই পারে, পোস্টও করতে পারেন। ওনার পোস্টে উনি লিখছেন পাকিস্তানে আমরা আমাদের তেল কোম্পানিকে পাঠাবো, যারা তেল খুঁজবে পাকিস্তানে, তেল উত্তোলন করবে এবং পাকিস্তান একদিন ইন্ডিয়াকে তেল বিক্রি করবে। আচ্ছা, টোটাল জিনিসটার মধ্যে পাকিস্তানের সঙ্গে ওদের ডিল হচ্ছে, এর মধ্যে ইন্ডিয়ান নামটা কোত্থেকে এলো? কেন লিখলেন? উনি তো পাড়ার চায়ের দোকানে বসে থাকা কোনো লোক নন, আমেরিকার রাষ্ট্রপতি, তো ওনার প্রত্যেকটা লাইনেরই কিছু মানে আছে। এই নিউজটা যেই মুহূর্তে ছড়ালো, সাধারণ ইন্ডিয়ানরা খেপে গেল। হ্যাঁ, পাকিস্তানের সঙ্গে ইউএস এর ডিল হয়ে যাচ্ছে, আমাদের সঙ্গে হচ্ছে না কেন? তো সরকারের ওপর সাইকোলজিক্যাল প্রেসার তৈরি হতে শুরু করলো যে ইউএস এর সঙ্গে ডিল করতে হবে ইন্ডিয়ারও, পাকিস্তান ডিল করে নিয়ে বেরিয়ে যাচ্ছে, আমরা পারছি না কেন? অর্থাৎ পাকিস্তান কিছু পেয়ে গেলে ইন্ডিয়ানদের স্বাভাবিকভাবে খারাপ লাগবে, এই সেন্টিমেন্টটা ইউজ করতে চাইছে ডোনাল্ড ট্রাম্প, এবং পাকিস্তানকে পাইয়ে দিচ্ছে এই জন্য, যাতে করে ইন্ডিয়ার আলটিমেটলি মার্কেটটা ওদের জন্য ওপেন হয়ে যায়। গভীরভাবে ভাববেন, যা ওপর থেকে দেখা যায় সেটা সত্য নয়, ভিতরের লেয়ারে সমস্ত সত্য লুকিয়ে থাকে। জিওপলিটিক্স এমনই সাবজেক্ট। এবার আপনি ভাবুন, পাকিস্তানে তেল খুঁজে পাওয়া গেল না, তেলের খনি খুঁজে পাওয়া গেল না, পাওয়া গেলে তারপর দেখা যাবে ওটা কমার্শিয়ালি ভায়াবেল কিনা। আসামের ব্যাপার নিয়ে আমি বুঝিয়েছিলাম আপনাদের কমার্শিয়ালি ভায়াবেল টেস্ট কি। তারপর পাকিস্তান তেল বিক্রি করবে, তারপর ইন্ডিয়া কিনবে কি কিনবে না পরের কথা। উনি অ্যানাউন্স করে দিচ্ছেন পাকিস্তান ইন্ডিয়াকে তেল বিক্রি করবে, খোঁচা দেওয়ার জন্য। কোথায় অদূর, মানে সুদূর ভবিষ্যতের জিনিস, আমাদের বাংলা ভাষায় বলে না গাছে কাঁঠাল গোপে তেল, ইন্ডিয়ান সেন্টিমেন্টকে খোঁচানোর জন্য। তারপরেই উনি কি দিচ্ছেন স্টেটমেন্ট? ইন্ডিয়ার ইকোনমি ডেড, রাশিয়া আর ইন্ডিয়ার ইকোনমি ডেড হয়ে গেছে। আচ্ছা, উনি কেন এটা বললেন? উনি কি জানেন না আমেরিকার রাষ্ট্রপতি সারা দিন টাকার হিসেব করছে, সারা দিন হিসেব করছে কি করে আমেরিকার টাকা বাড়বে, কি করে ফায়দা বাড়বে? টাকা তো উনি ভালোই বোঝেন। উনি কি জানেন না যে পৃথিবীর সব থেকে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি হচ্ছে ইন্ডিয়া? এ তো ইন্ডিয়ানরা বলছে না, এ তো IMF বলছে যে ইন্ডিয়া হচ্ছে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি। এবং এবছরে না, এর আগের বছরও ছিল, তার আগের বছর 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 ছিল, লাস্ট কয়েক বছর ধরে ইন্ডিয়া পৃথিবীর ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, সব থেকে দ্রুত এগোচ্ছে। এই গুগল থেকে IMF সবই তো ওদের হাতে, ওরা ইন্ডিয়ার নাম সরিয়ে দিতে পারতো। ডেটাকে কি করে ভুল করবে ওরা? তথ্যকে তো আর পাল্টে দেওয়া যায় না ওরকম। সব জানেন ডোনাল্ড ট্রাম্প, আমরা গুগল করে বেরিয়ে গেল, ডোনাল্ড ট্রাম্প জানেন না? আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প
জানেন না যে ইন্ডিয়া এই মুহূর্তে নমিনাল জিডিপির হিসেবে সারা পৃথিবীতে 4 নম্বরে উঠে এসছে। আমেরিকা, চীন, জার্মানি, তারপরে ইন্ডিয়া। ইন্ডিয়া লাস্ট কয়েক বছরে কানাডা, ইটালি, ফ্রান্স, ইংল্যান্ড এবং জাপান এক এক করে টপকালো। লাস্ট কয়েক বছরে ইন্ডিয়া টপকে এখন 4-এ। এরপর ইন্ডিয়া জার্মানিকে টপকাবে 2027-এ, যেটা ইন্ডিয়া বারবার ঘোষণা করছে যে 2027-এ আমেরিকা, চীন, ইন্ডিয়া 3-এ চলে আসবে। উনি জানেন না এটা? খুব ভালো করে জানেন যে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি এদিকে চলে এসছে টোটালের মামলায় 4 নম্বরে, এবং পার ক্যাপিটা ইনকামও ইন্ডিয়ার বাড়ছে। যে ইন্ডিয়ার গরিব দেশ নেই সেটা কি উনি জানেন না? ইন্ডিয়ার পার ক্যাপিটা ইনকামের এই লিস্ট, যে 2000 সালে আমাদের পার ক্যাপিটা ইনকাম ছিল $442, মানে একজন ভারতবাসী সারা বছরে গড়ে $442 ইনকাম করে। বাড়তে বাড়তে 2010-এ 1347, 2020-তে 1907, এটা 2023-এর 2480, 2025-এর ডেটা হচ্ছে 2980, প্রায় $3000 কাছে আমরা চলে গেছি। মানে একজন ইন্ডিয়ানের গড় বছরে ইনকাম 2.5 লাখ টাকা এখন। এবার কেউ বছরে 10 লাখ ইনকাম করে, কেউ 1 লাখ ইনকাম করে, গড়ে 2.5 লাখ। এটা উনি জানেন না যে ইন্ডিয়ার পার ক্যাপিটা ইনকাম এইভাবে বাড়ছে? সব জানেন। তাহলে পিসিআই মানে পার ক্যাপিটা ইনকাম। এখান থেকে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, একটু নোট করে রেখো। তাহলে উনি কেন বলছেন যে ইন্ডিয়ার ইকোনমি ডেড? কারণ উনি জানেন যে আমি যদি এটা ঘোষণা করে দিই, এবার ইন্ডিয়ার বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল আছে, কর্মী আছে, নেতা আছে, তারা সরকারকে চেপে ধরবে। যখনই বিরোধী রাজনৈতিক নেতারা ইন্ডিয়াতে এই কথা বলবে, এই ইকোনমি নষ্ট হয়ে যাচ্ছে, ইকোনমি নষ্ট হয়ে যাচ্ছে, তখন সাধারণ মানুষেরও আবার ফিল হবে যে তাই তো, ইকোনমি নষ্ট হয়ে যাচ্ছে, সবাই বলছে, সবাই কি ভুল কথা বলছে? না না না, ইউএস এর সঙ্গে ডিল দরকার। আলটিমেট ওদের লক্ষ্য ইউএস এর সঙ্গে ডিল। এবং আপনি দেখুন কি অদ্ভুত ভাবে ওদের গেম খেলে যাচ্ছে। যেই উনি ডেড ইকোনমির কথা বললেন, আমাদের দেশের যিনি এলওপি, লিডার অফ অপোজিশন, রাহুল গান্ধী, তিনি সঙ্গে সঙ্গে, আমি তো বলবো জিওপলিটিক্সের ছাত্র হিসেবে ফাঁদে পা দিয়ে, আমেরিকার ফাঁদে পা দিয়ে বক্তব্য রেখে ফেললেন যে এই যে রাহুল গান্ধীজ এন্ডোর্সমেন্ট অফ ট্রাম্পস ডেড ইকোনমি রিমার্ক। রাহুল গান্ধী সঙ্গে সঙ্গে সাপোর্ট করে ফেললেন যে হ্যাঁ, ট্রাম্প একদম ঠিক কথা বলেছে, ইন্ডিয়ার ইকোনমি নষ্ট হয়ে গেছে। এবার এটা যে কোনো বিরোধী রাজনৈতিক দলের নেতা করবেনি, এরকম না এই রাহুল গান্ধী কেন এরকম করলো। উনি তো বিরোধী নেতা, তো সরকার সব ভালো কাজ করছে, ওনাকেও তো ভোট পেতে হবে। এটা যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে তাদের এই স্ট্র্যাটেজি থাকে, রাইট? কিছু ক্ষেত্রে মানুষজন দলের স্ট্র্যাটেজি ভুলে গিয়ে দেশের স্বার্থে কিছু সময় সবাই এক হয়ে কাজ করে। সেটা আমাদের দেশেও হয়েছে। আমাদের যখন ডেলিগেশন হয়েছিল, সব রাজনৈতিক দল একসঙ্গে চলে এসেছিল, এটা তো অসাধারণ ব্যাপার। এবার ভারতবর্ষে এটা আলোচনার ইস্যু হয়ে গেল যে ইন্ডিয়ার ইকোনমি ডেড হয়ে গেছে, কিন্তু তথ্য সে কথা বলছে না। এই ক্ষেত্রে শশী থারুর, তিনি যদিও যিনি বিরোধী নেতা, কিন্তু তিনি বাইটস দিয়ে বলেছেন অ্যাবসলিউটলি নট, একদমই না, ভুল কথা। কেন ইনি বললেন? কারণ ইনি বিদেশ মন্ত্রী ছিলেন কংগ্রেসের সময়, কংগ্রেসের নেতা, ইনি জিওপলিটিক্স বোঝেন। উনি হয়তো নিজেই 2 মাস পর কেন্দ্র সরকারকে আক্রমণ করবেন যে ইকোনমিতে এই ভুল আছে। দেখুন, পার ক্যাপিটা ইনকামে তো আমাদের আরো অনেক দূর এগোতে হবে, তাই না? কোথায় আমেরিকা, কোথায় আমরা? তো আমাদের সবাইকেই প্রশ্ন তুলতে হবে, যে যখন সরকারে থাকবে তার কাছেই, যে আর কি কি কাজ করছেন, আর কি কি করছেন, এতে করে থেমে গেলে হবে না, সে তো করতেই হবে। আমার ধারণা উনিও করবেন, কিন্তু উনি জিওপলিটিক্স খুব ভালো বোঝেন, যেহেতু বিদেশ মন্ত্রী ছিলেন। তো উনি এই মুহূর্তে ফাঁদে পা দেননি যে না, এখন আমেরিকা বলছে ইন্ডিয়াতে একটা ফাঁদ সৃষ্টি করার জন্য, এখন আমি পা দেবো না, এখন আমি বলবো না অ্যাবসলিউটলি নট, একদম হেভি আছে আমাদের জিডিপি বা ইকোনমি। থিতিয়ে গেলে 2 মাস পরই হয়তো উনি আমাদের যিনি নির্মলা সীতারামন অর্থমন্ত্রী, তাকে চ্যালেঞ্জ করে বলবে যে আপনি ভুল কাজ করছেন, কি হয়েছে, ইকোনমি আরো বেটার করা যায়, যেটা উচিত একটা দেশে।
তো আমেরিকা এই ধরনের সাইকোলজিক্যাল গেম এই মুহূর্তে চালাচ্ছে। ইভেন আপনার যদি এখনো বিশ্বাস করতে অসুবিধা হয় জিওপলিটিক্স কি নোংরা গেম হতে পারে, আমেরিকার রাষ্ট্রপতি ফেক নিউজ ছড়াচ্ছে, ভাবা যায়। ইন্ডিয়ার তেল কেনা নিয়ে কি বলছেন আমেরিকার রাষ্ট্রপতি? আমেরিকার রাষ্ট্রপতি, ওনার কাছে কখনো ফেক খবর থাকতে পারে? পৃথিবীর সব খবর ওনার হাতে। উনি বলছেন, সমস্ত বড় বড় নিউজ মিডিয়া এটাকে কভার করেছে, যেটা উনি বলেছেন, আমি যতদূর শুনেছি ইন্ডিয়া রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দিচ্ছে, দ্যাটস আ গুড স্টেপ। যদিও আমি জানি না ঠিক না ভুল। আমেরিকার রাষ্ট্রপতি তিনি একটা খবর ঠিক না ভুল জানেন না। মানে আপনি নিজে একবার নিজেকে বলুন, এবার দেখুন কতটা বিশ্বাস করতে পারছেন যে ডোনাল্ড ট্রাম্প জানে না এই খবরটা ঠিক না ভুল। সারা পৃথিবীর সবকিছু অ্যাক্সেস আছে তার হাতে, 5 সেকেন্ড লাগবে সব খবর বের করে নিয়ে চলে আসবে। তারপরই ইন্ডিয়ার বিদেশ মন্ত্রক জানিয়ে দেয় যে আমরা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করিনি, আমরা তেল কিনি আমাদের ডিসিশনে, কোথায় কম দামে তেল পাওয়া যাচ্ছে, জিওপলিটিক্যাল সিচুয়েশন কিরকম, সেই সমস্ত কিছু বিচার করে, কারোর চাপে নয়। তো কেন এটা করলেন? ডোনাল্ড ট্রাম্প যখন কিছু বলছে তখন সারা দেশ সারা পৃথিবী সেটাকে ফলো করছে। ভারতের মধ্যে কনফিউশন তৈরি করা, অস্থিরতা তৈরি করা, মাইন্ড গেম খেলে যাওয়া, আচ্ছা ইন্ডিয়া তাহলে রাশিয়া, এতদিনের বন্ধু, রাশিয়া থেকে হাত সরিয়ে নিল। টোটাল একটা কনফিউজিং স্টেট ইন্ডিয়াতে সৃষ্টি করার জন্য একের পর এক স্টেটমেন্ট উনি ইন্ডিয়াকে কেন্দ্র করে দিয়ে যাচ্ছেন। কেন এত মাথা ব্যথা আমেরিকার রাষ্ট্রপতির ইন্ডিয়াকে নিয়ে? কারণ যে কোনো উপায় হোক ইন্ডিয়ার মার্কেট খুলে দিতে হবে। ইন্ডিয়ার সরকার, ইন্ডিয়ার গভর্নমেন্ট ইন্ডিয়ার মার্কেট আমেরিকার কাছে খুলছে না, যেন তেন প্রকারেণ চাপে ফেলে ওই মার্কেটটা খুলিয়ে নিতে হবে। উনি ওনার দেশের জন্য ঠিক কাজ করছেন, তাই না? যে দেশের রাষ্ট্রপতি বা যে দেশের নেতা, সে তো সেই দেশেরই ভালো চাইবে। ওনার দেশের হিসেবে উনি একদম পারফেক্ট কাজ করছেন। বোঝা গেল টোটাল এই মুহূর্তে অব্দি জিওপলিটিক্স। এইবার আমরা একটু দেখে নিই যে কোন দেশের ওপর আমেরিকা কত % ট্যারিফ চাপিয়েছে। আচ্ছা, আমেরিকা কিন্তু প্রায় সব দেশের ওপর ট্যারিফ লাগিয়ে দিয়েছে, ঠিক আছে, সব দেশের ওপর। এবার কম লাগিয়েছে 15% ইসরায়েল, আমেরিকার একদম পার্টনার, তুর্কি ন্যাটোর সদস্য, জাপান আমেরিকার সঙ্গে মিলিটারি সাইনে আছে। যদিও জাপানের ওপর বেশি লাগিয়েছিল, জাপান $500 বিলিয়ন ইনভেস্ট করবে বলে কথা দিয়েছে আমেরিকাকে, তারপর কমিয়েছে, মানে ওই চাপ দিয়ে নিজের দিকে ট্রেড ডিল করিয়ে নিয়েছে। খেলা এখানে পাকিস্তানের ওপর 19%, বাংলাদেশ, শ্রীলঙ্কা আর ভিয়েতনামের ওপর 20%। আমি সেই দেশগুলোর নাম রেখেছি যেগুলোর সম্পর্কে আমাদের আইডিয়া আছে মোটামুটি, ম্যাপে এরা কোথায়, কত বড় দেশ, ভারতের সঙ্গে কেমন রিলেশন, ভারতের প্রতিবেশী কিনা। এরকম 50টা দেশ আছে, আর ভারতের ওপর 25%। এরকম 50টা দেশ আছে যাদের ওপর ট্যারিফ ইন্ডিয়ার থেকে কম লাগানো আছে। এবার আপনি ভাবুন আবার ইন্ডিয়াকে চাপে রাখার কৌশল, যে একটা জিনিস, যে কোনো জিনিস, সেটা বাংলাদেশের কোনো রপ্তানির লোক, এক্সপোর্টের লোক, পাকিস্তানের এক্সপোর্টের লোক আমেরিকায় এক্সপোর্ট করবে কম দামে, ইন্ডিয়া এক্সপোর্ট করবে বেশি দামে, কারণ ইন্ডিয়া পাকিস্তানের থেকে 6%, বাংলাদেশের থেকে 5% বেশি ট্যাক্স দিতে হবে। তো ইন্ডিয়ান এক্সপোর্টারদের জন্য কঠিন হয়ে যাচ্ছে আমেরিকার মার্কেট। বাংলাদেশ পাকিস্তানকে পাইয়ে দেওয়াটা বুঝতে পারছেন? আবারও বাংলাদেশ পাকিস্তান ডিল করে নিল ইউএস এর সঙ্গে, ইন্ডিয়া কেন পারছে না? যাতে ইন্ডিয়া সিস্টেম, ইন্ডিয়া সরকার বাধ্য হয় চাপে পড়ে ডিলটা করতে। এবং চাপ যত না আমেরিকা দিতে পারে ইন্ডিয়ার ওপর, ইন্ডিয়ার সাধারণ মানুষের সেন্টিমেন্ট তার থেকে বেশি চাপ দিতে পারে ইন্ডিয়ার সরকারের ওপর। ওরা এই সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারটা চালাচ্ছে। আমি তুলনার জন্য একটু বলে দিই চেনা দেশগুলোকে দিয়ে। সাউথ আফ্রিকার ওপর 30% ট্যাক্স আছে, ইরাকের ওপর 35%, সুইজারল্যান্ডের ওপর 39%, এরকম আরো আছে, আরো সিরিয়ার ওপর 41% আছে।
এবার ইন্ডিয়ার ওপর এই যে ট্যারিফগুলো চাপানো হয়েছে, প্রথমে বলা হয়েছিল 1 আগস্ট থেকে লাগবে, এখন বলা হচ্ছে না 7 আগস্ট থেকে লাগবে। কেন? ওদের কি কাগজ রেডি হয়নি, না ক্যালকুলেটরে হিসেব করতে পারছে না? আবার 6 দিন টাইম দেওয়া, 6 দিন টাইম দিলাম, আমাদের সঙ্গে ডিল করে নাও, তাহলে ট্যারিফ কমিয়ে দেবো, তোমার দেশের লোক খুশি থাকবে। একটা কথা আছে যে আপনি যদি মস্তান বা গুন্ডা হতে চান, কাউকে মারবেন না, মারলে ভয় চলে যাবে, সেও পাল্টা মারবে। অস্ত্র শস্ত্র নিয়ে গিয়ে মেরে দেবো, কিন্তু গুলি চালিয়ে দেবো, কিন্তু চালাবেন না। যতক্ষণ চালাচ্ছেন না, ক্ষমা চা বলছি, না হলে এক্ষুনি চালিয়ে দেবো, ততক্ষণ ওর ভয় থাকবে। তো ওরা 1 আগস্ট থেকে ট্যারিফ লাগিয়ে দিলে ইন্ডিয়া, হ্যাঁ ঠিক আছে লাগিয়ে দিয়েছো, চলো ট্যারিফ লাগিয়ে দেবো, কিন্তু আচ্ছা যাও 6 দিন টাইম দিলাম, আবার ভেবে নাও। বোঝা যাচ্ছে কি গেমটা করছে ওরা। এবং ইন্ডিয়ার এই জিনিসগুলোর ওপর, যেগুলো ইন্ডিয়া হিউজ পরিমাণে এক্সপোর্ট করে আমেরিকায়, সেগুলোকে ওরা ট্যারিফ থেকে এক্সেমশন দিয়েছে, যে এগুলোর ওপর 25% ট্যারিফ লাগবে না। ওষুধ, জেম জুয়েলারি, সেমিকন্ডাক্টর, কপার, স্মার্টফোন, কম্পিউটার, টেক্সটাইল, কেমিক্যাল, ইলেকট্রনিক্স, যেগুলোর ওপর 25% লাগবে না, ছেড়ে রেখে দিয়েছে। 7 আগস্ট অব্দিও যদি ইন্ডিয়া রাজি না হয়, এর মধ্যে থেকে একটাকে তুলবে, স্মার্টফোনের উপর লাগিয়ে দেবো কিন্তু ট্যাক্স, দিয়ে দিলাম 25%, যাতে ওরা নেগোসিয়েট করার টাইম পায়। বোঝা গেছে জিওপলিটিক্স কি ব্যাপার। এবার লাস্ট আমি একটাই কথা বলবো, এই পরিস্থিতি থেকে দেশকে কোনো একজন নেতা মন্ত্রী, কোনো দলের, বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, আপ, সমাজবাদী পার্টি, কেউ বাঁচাতে পারবে না। বাঁচাতে হলে ইন্ডিয়ার সাধারণ মানুষ বাঁচাতে পারবে। তার জন্য ইন্ডিয়ার সাধারণ মানুষকে স্কিলড হতে হবে, আমেরিকানদের টক্কর দিতে হবে। আমাদের দেশের প্রধানমন্ত্রী আজকে মোদিজি আছেন, কাল বিজেপির অন্য কোনো নেতা হবে, পরশু রাহুল গান্ধী হবেন, তারপরের দিন কংগ্রেসের অন্য কোনো নেতা হবেন, সিপিএম এর, তৃণমূলের, যে কেউ যখন ইচ্ছা হবেন। সেই নেতা আমেরিকার রাষ্ট্রপতিকে টক্কর দিয়ে দেশকে এগোতে পারবে না, আমেরিকানদের টক্কর দিতে হবে, ইন্ডিয়ানদের, তবে দেশ এগোবে। তখন নেতা যেই থাকুক, সে জানবে ইন্ডিয়ানরা এই লেভেলে স্ট্রং আছে। তার জন্য স্কিল বাংলা, আমরা আড্ডা 24/7 ইনস্টিটিউটের তরফ থেকে একের পর এক আপস্কিলিং এর ট্রেনিং আমরা আপনাদেরকে দিতে থাকব। তো এথিক্যাল হ্যাকিং এর ট্রেনিং এর অ্যারেঞ্জমেন্ট আমরা করে ফেলেছি। এথিক্যাল হ্যাকিং এ মূলত দুটো জিনিস শেখানো হয়, এক হ্যাকিং কি করে করবেন, আর সিকিউরিটি কি করে দেবেন। সেই তো সিকিউরিটি দিতে পারবে যে জানে যে কিভাবে হ্যাক হয়, সেই তো বাড়ি পাহারা দিতে পারবে ভালো, যে জানে যে কোথা দিয়ে চুরি করা যায়। এবং হ্যাকিং এর জন্য বেশ কিছু চাকরি হয়, পুলিশ ডিপার্টমেন্টে চাকরি হয়, গোয়েন্দা দপ্তরে চাকরি হয়, যারা হ্যাকিং জানে, যারা সন্ত্রাসবাদীদের, মাওবাদীদের ফোন হ্যাক করে নিচ্ছে। তার থেকে অনেক বেশি চাকরি হয় সিকিউরিটি ডিপার্টমেন্টে। একটা কোর্সেই দুটো জিনিস শিখিয়ে দেওয়া হয়, হ্যাকিং প্লাস সিকিউরিটি। আপনি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর মধ্যে ফেসবুক, গুগলের মতো কোম্পানিতে চাকরি পাবেন, সিকিউরিটি দরকার তো ওদের, এত লক্ষ লক্ষ ডেটা। ইন্ডিয়ার মধ্যে টিসিএস, জিওর মতো কোম্পানিতে চাকরি পাবেন, সবার তো সিকিউরিটি দরকার, সাইবার সিকিউরিটি। যে সমস্ত কোম্পানির অ্যাপ আছে, ওয়েবসাইট আছে, আজকে প্রত্যেকটা বিজনেসের অ্যাপ, ওয়েবসাইট আছে, আড্ডা 24/7 আমাদেরও তো অ্যাপ আছে না, ওয়েবসাইট আছে, এরকম কোম্পানিতেও আপনি চাকরি পাবেন। যারই অ্যাপ আছে, ওয়েবসাইট আছে, সেটাকে পাহারা দিতে হয়। আজকে যে কোনো কারখানায় কি থাকে, সিকিউরিটি গার্ড হাতে বন্দুক নিয়ে। এখন কারখানা মানে কি, ওয়েবসাইট আর অ্যাপ, সেখানেই সব বিক্রি কেনাকাটা সব হচ্ছে। সেখানে তো বন্দুক নিয়ে পাহারা দিলে হবে না, সেখানে ল্যাপটপ নিয়ে পাহারা দিতে হবে, কেউ হ্যাক করে ফেলছে না তো। বোঝা গেছে কাজটা বেসিক। তো এই কাজটা এমনই যে অফিস ওয়ার্কও হয়, আবার ওয়ার্ক ফ্রম হোমও হয়, বাড়িতে বসে। কারণ আপনাকে তো কোথাও বন্দুক নিয়ে পাহারা দিতে যেতে হবে না, আপনি ল্যাপটপ নিয়ে বাড়িতে বসেই কিছু পাহারা দিতে পারবেন। ঠিক আছে, মাত্র 10 দিনে আপনি টোটালটা শিখে যাবেন। কারণ আমরা আপনাকে ভিডিও কোর্স দিয়ে দিচ্ছি, যে লাইভ ধীরে ধীরে ক্লাস হবে এমন নয়,
একদম যেই মুহূর্তে আপনি এনরোল করবেন সেই মুহূর্তে সমস্ত ভিডিও আপনি পেয়ে যাবেন। ইন্ডিয়ার বেস্ট টিচার আপনাদের পড়াবেন, তো কোনো চিন্তা নেই, মানে পড়িয়ে রেখেছেন অলরেডি ভিডিওতে, জাস্ট জয়েন করবেন, ভিডিও দেখতে শুরু করে দেবেন, 10 দিনে আপনি শেষ করে নিতে পারবেন সিলেবাস। এর জন্য কোনো আপনাকে সায়েন্সের স্টুডেন্ট হতে হবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে, কিচ্ছু না। বেসিক এইচএস পাস করেছেন, গ্র্যাজুয়েশন করেছেন, 10 বছর আগে করেছেন, এখন করেছেন, নো ইস্যু। আপনি ইচ্ছে আছে এসব নিয়ে শিখবেন তাহলেই শিখতে পারবেন। এতটাই সহজভাবে এবং বেসিক থেকে শুরু করা আছে ব্যাপারটা। অনলাইন ক্লাস হবে, তো আপনাকে কোথাও আসতে হবে না, আপনি বাড়িতে বসে ক্লাস করবেন। আপনার কাছে একটি স্মার্টফোন থাকলেই হবে, আপনার সব ক্লাস আপনি ফোনেই করবেন। কম্পিউটার কি দরকার? হ্যাঁ দরকার, প্র্যাকটিসের জন্য, শেখার জন্য নয়, ফোনেই শিখতে পারবেন। কম্পিউটার আপনার নিজের থাকলে খুব ভালো, প্র্যাকটিস নিজের কম্পিউটারে করবেন, কম্পিউটার বা ল্যাপটপ যা ইচ্ছে। আপনার নিজের নেই, বাড়িতে বা পাড়ায় বন্ধু বান্ধব রিলেটিভ কারোর আছে, তার থেকে নিয়ে দিনে 1 ঘন্টা বা সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে নেবেন প্র্যাকটিস। কারোর কাছে নেই, আপনার ওখানে কোনো সাইবার ক্যাফে আছে, সেখানে গিয়ে সপ্তাহে 2 দিন 2 ঘন্টা 3 ঘন্টা করে প্র্যাকটিস করে নেবেন, মিটে গেল। তো কম্পিউটার থাকা বাধ্যতামূলক নয় নিজের কাছে। ওকে, কি করে এনরোল করবেন বলে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ বলবো, এখনই এই স্টেপগুলো ফলো করে ধীরে ধীরে করুন, যেরকম আমি দেখিয়ে দেবো এখনই এনরোল করে নিতে পারবেন। প্রথমে গুগল প্লে স্টোর থেকে আড্ডা 24/7 অ্যাপটা নিজের ফোনে ইনস্টল করুন। ইনস্টল করার সময় আপনাকে যেরকম সব অ্যাপ ইনস্টলের সময় নাম, ফোন নাম্বার, ইমেল আইডি দিতে হয়, এখানেও দিতে হবে। একটা ওটিপি আসবে, ওটিপি ভরে দেবেন, হয়ে গেল, অ্যাপ খুলে যাবে। এবার অ্যাপ আপনাকে জিজ্ঞেস করবে কোন এক্সামের জন্য আপনি প্রিপারেশন নিচ্ছেন। আপনি তো কোনো এক্সামের প্রিপারেশন নিচ্ছেন না, তো আপনি ওখানে চুজ করবেন স্টেট এক্সাম, আর স্টেটের মধ্যে সব রাজ্যগুলোর অপশন আসবে, ওখানে আপনি চুজ করবেন ওয়েস্ট বেঙ্গল। তার মানে অ্যাপ বুঝে গেল যে আপনি ওয়েস্ট বেঙ্গলে থাকেন, ব্যাস। এবার একটা ইংলিশে হ্যালো আর একটা বাংলায় হ্যালো আসবে, ইংলিশটাই চুজ করে নেবেন, ফোনের মধ্যে বাংলায় খটোমটো আরো বুঝতে অসুবিধা। এবার আপনি ডান দিকে নিচে দেখবেন স্টোর বলে একটা অপশন আছে, ওখানে ক্লিক করবেন। স্টোর অপশনে ক্লিক করলেই স্ক্রিনের মাঝখানে দেখবেন একটা লেখা এসছে ফাইন্ড এক্সাম বাই ক্যাটাগরি, এবং পাশে একটা এরকম গ্রেটার দ্যান চিহ্ন দেওয়া আছে, ওই চিহ্নটায় ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবে আপনার কাছে দেখবেন কয়েকটা অপশন এসছে এক্সামের নাম, WBCS, ব্যাংক, রেলওয়ে। আপনি কি করছেন, এটা স্কিলের কোর্স করছেন, আপনি স্কিল ডেভেলপমেন্ট অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, একদম এই স্টেপ ফলো করে করবেন, কোনোটা জাম্প করবেন না। এটা ফলো করলে, অন্ধভাবে ফলো করলেও যে কেউ করে ফেলতে পারবে, কোনো অসুবিধা নেই। স্কিল ডেভেলপমেন্ট অপশনটায় ক্লিক করলে আপনার কাছে দেখবেন পর 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 অনেকগুলো কোর্স খুলে গেল। আপনি একটা একটা করে কোর্স স্ক্রল করতে করতে একটু নিচের দিকে আসবেন, দেখবেন একটা কোর্সের ওপরে লেখা এথিক্যাল হ্যাকিং, কোর্সটায় আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন ফিস দেখাচ্ছে 1699 টাকা। মাসে নয়, জীবনে একবার। অনেকে ঘাবড়ে যান যে 16,000-এও তো এথিক্যাল হ্যাকিং শেখা যায় না, 1 লাখ 1.5 লাখ লাগে। আমরা তো বলেইছি আড্ডা 24/7-এর চেষ্টাই হচ্ছে মানে কোয়ালিটি এডুকেশন অ্যাট অ্যাফোর্ডেবল প্রাইস। আপনাকে বেস্ট কোয়ালিটির ক্লাস দেওয়া হবে, এটা চ্যালেঞ্জ, কেউ জয়েন করে বলতে পারবেন না যে খারাপ কোয়ালিটির। আর অ্যাফোর্ডেবল প্রাইস, একদম মিনিমাম খরচে দেওয়া হবে। এটাও লাগবে না, আরেকটু ডিসকাউন্ট হয়ে যাবে। 1699-এর পাশে দেখবেন মোর অফার্স লেখা আছে, ওখানে আপনি ক্লিক করবেন। দেখবেন একটা বক্স এসছে, বক্সে লেখা এন্টার কুপন কোড বা কুপন কোড প্রয়োগ করুন। ওই বক্সের মধ্যে আপনি টাইপ করে দেবেন Y219, Y219। এই কুপন কোডটা অ্যাপ্লাই করে মানে টাইপ করে পাশে অ্যাপ্লাই বাটনটায় প্রেস করে দেবেন, ব্যাস। আপনার আরো 50-60 টাকা ডিসকাউন্ট হয়ে 1650 টাকা মতো আপনার মোটামুটি ফাইনাল ফিস চলে আসবে। আর Y219 এই কোডটা নিজের একটা খাতায় ফার্স্ট পেজে লিখে রাখবেন, পরেও কখনো কাজে আসবে। এটা আড্ডা 24/7-এর ডিসকাউন্ট কোড, ঠিক আছে। এইবার যে 1650 টাকা মতো চলে এলো, আপনি বাই নাও অপশনটায় ক্লিক করে পেমেন্ট অপশন পাবেন। আপনি ইউপিআই, ডেবিট কার্ড যাতে ইচ্ছা পে করে দিলেন, সঙ্গে সঙ্গে আপনি কোর্সে ভর্তি হয়ে গেলেন। এবার এই মুহূর্তেই করে নিন, আশা করি 1699 টাকা আছে আপনার কাছে,
ওই করতে করতে হবে না। আর যারা করে নেবে তারা দেখবেন 10 দিনে শিখে গেছে, 11 নম্বর দিন থেকে কাজ করছে, নিজে আর্নিং করছে। ঠিক আছে, এবার কিভাবে আপনি ক্লাস করবেন? আপনি ভর্তি হবার পর আড্ডা 24/7 অ্যাপে আবার ঢুকুন, মাই কন্টেন্ট বলে একটা অপশন পাবেন, ওখানে ক্লিক করুন। ক্লিক করলে দেখবেন মাই পারচেসড বলে একটা অপশন এসছে, ওখানে ক্লিক করুন। ক্লিক করলে দেখবেন এথিক্যাল হ্যাকিং আপনার ব্যাচটা দেখাচ্ছে, ওখানে ক্লিক করুন। ক্লিক করলে দেখবেন ভিডিও কোর্স বলে অপশন এসছে, ওখানে ক্লিক করুন। ক্লিক করলে দেখবেন সমস্ত ক্লাস চ্যাপ্টার বাই চ্যাপ্টার সাজানো আছে। একটা চ্যাপ্টার, ওই চ্যাপ্টারে ক্লিক করলে কোনো চ্যাপ্টারে 3টে ক্লাস, কোনো চ্যাপ্টারে 4টে ক্লাস, পর পর জাম্প করবেন না, একটার সঙ্গে একটা রিলেটেড। ফার্স্ট থেকে পরপর ধৈর্য ধরে ক্লাসগুলো দেখতে দেখতে, শিখতে শিখতে, প্র্যাকটিস করতে করতে এগোন। কোর্স কমপ্লিট করুন, সমস্ত জায়গায় অ্যাপ্লাই করুন। আড্ডা 24/7-এও সিভি পাঠাবেন। 100টা জায়গায় অ্যাপ্লাই করলে 10টা জায়গায় আপনার ইন্টারভিউর কল চলেই আসবে, 3টে জায়গায় আপনি সিলেক্ট হয়েই যাবেন। যেখানে ভালো মাইনে সেখানে জয়েন করে যাবেন। ওয়ার্ক ফ্রম হোম চাইলে ওয়ার্ক ফ্রম হোম যেখানে অপশান আছে সেখানে, অফিস জব চাইলে অফিস জব যেখানে অপশান আছে সেখানে। যাদেরই অ্যাপ আছে, যাদেরই ওয়েবসাইট আছে, সব কোম্পানিরই অ্যাপ বা ওয়েবসাইট আছে, সাইবার সিকিউরিটি, এথিক্যাল হ্যাকিং এর লোক তাদের লাগেই লাগে। ঠিক আছে, এবার কোর্স দেখতে আপনার কোনো অসুবিধা হচ্ছে যে আমি খুলতে পারছি না ভিডিও, সবাই পারবেন, অন্ধভাবে এটাকে ফলো করলেই হবে। তাও যদি কোনো অসুবিধা হয় তো আপনি এই নাম্বারটায় ফোন করবেন, এটা আমাদের হেল্পলাইন নাম্বার, আপনাকে সঙ্গে সঙ্গে গাইডেন্স দিয়ে দেওয়া হবে, কোনো চিন্তা নেই। ওকে, অল দ্য বেস্ট।